ধীরে ধীরে নিঃশ্বাসের বাতাসটারও প্রখর হতে থাকে আমার ঘাড়ের কাছে। আমি পেছনে তাকানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। আমাকে পেছন থেকে খুব জোরে ধরে রেখেছে নিদ্র। এক পর্যায়ে সে আমার ঘাড়ের মধ্যে এলো পাথারি চুমু খেতে শুরু করে। দুই হাত দিয়ে কোলে তুলে নেয় আমাকে, তারপর শুইয়ে দেয় বিছানার মধ্যে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছি আদি লগ্ন থেকে, কিন্তু শেষ পর্যন্ত ফল এসে দাঁড়াচ্ছে ওই ব্যর্থতা। নিদ্র এবার আমার উপরে উঠে হাত দুটো দুই দিকে করে চেপে ধরে। তারপর মুখ আস্তে আস্তে এগিয়ে আনে আমার মুখের দিকে। এক পর্যায়ে তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটটা ছুঁয়ে দেয়। আমার শরীরের মধ্যে এক অজানা অনুভূতির শিহরণ বয়ে যায়। আমি আমার মাথাটা কাত করে ফেলি যাতে নিদ্র আর কিস করতে না পারে। এবার নিদ্র তার এক হাত দিয়ে টেনে আমাকে বুকে জড়িয়ে নেয়, তারপর কানের কাছে ফিসফিস করে বলে, অযথা বিরক্ত করছো আমাকে, আমার কাজ আমাকে করতে দাও। তার কথা শুনে আমার মাথায় রাগ উঠে যায়। আমার শয়তান পোলা আমার থাপ্পড় মায়েরা আবার আসছে ভাব জমাইতে। কিন্তু নিদ্র হঠাৎ আপনি থেকে তুমিতে চলে আসলো কেন বুঝতে পারছি না। পরবর্তীতে আবার ভাবলাম সে তো এখন মাতাল, হয়তো তাই ভুলভাল বলছে। কালকে মাতাল থেকে ভালো হলে বলবে আপনি ইচ্ছে করে আমার সাথে এসব করেছেন যাতে আমি আপনাকে ডিভোর্স দিতে না পারি। কিন্তু আপনার ধারণা ভুল, আমি আপনাকে ডিভোর্স দেবই দেব। সুতরাং আমি ভাবতে থাকি এখন কি করা যায়। এখনকার কথাটা নয়, পরবর্তীর কথা ভাবতে হবে। এদিকে নিদ্র একাধারে আমার উপরে রোমান্টিক অত্যাচার করেই চলেছে। আমি ভাবছি এখন তার সাথে শারীরিক সম্পর্ক করলে পরবর্তীতে বিশাল প্রবলেম হবে। যথারীতি ৮ মাস পর আমাদের ডিভোর্স হলে বাচ্চাটার কি হবে। এবার নিদ্র আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিশিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে ভাবতে থাকি কিভাবে এখন নিজেকে রক্ষা করব। অনেকবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও নিদ্র শক্ত হাতের সাথে পেরে উঠিনি। এবার অন্য বুদ্ধি বের করতে হবে, সেটাও ভাবছি, কিন্তু কি বুদ্ধি। আমি এবার হঠাৎ করে নিদ্রকে নিচে শুইয়ে দিয়ে উঠে পড়ি। নিদ্র কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা নিচু করে বলে, তুমি ভাবছো আমি এখন মাতাল? তোমার সাথে শারীরিক সম্পর্ক করলে ডিভোর্সের পর বাচ্চাটার কি হবে? আজকে আমি নিজে শারীরিক সম্পর্ক করে কাল সকালে উঠে ঠিকই চলে যাব। তোমাকে দোষারোপ করে এসবই ভাবছো তাই না? আমি অবাক হয়ে নিদ্রর দিকে তাকাই। সে ঠিক আমার মনের কথাগুলো বলছে। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে নীরবে মাথা নাড়াই। নিদ্র এবার আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমি এখন মাতাল নয়, আমি সম্পূর্ণ ঠিক আছি। তার কথা শুনে আমি অবাক হয়ে তাকাই তার দিকে। তার মানে এতক্ষণ সে ইচ্ছে করে এসব করছিল? কিন্তু সে তো আমাকে পছন্দ করে না, তাহলে এসব কেন করছিল? নিদ্র আবার বলতে শুরু করে, এখন তুমি ভাবছো আমি তো তোমাকে পছন্দ করি না, তাহলে এসব কেন করছি? তাহলে শোনো, আমি এখন তোমাকে মন থেকে ভালোবাসি। এই বলে নিদ্র এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে আমার দিকে এগিয়ে ধরে বলে, সত্যি এতদিন আমি তোমাকে নিয়ে যা যা ভেবেছি তা ভুলই ভেবেছি। আমি ভেবেছিলাম কিভাবে এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়ে যেতে পারে কেউ, কিন্তু আজ বুঝলাম তুমি ঠিকই ছিলে। এতদিন তোমাকে বেহায়া ভেবেছিলাম, আসলে আমি তখন বুঝিনি ভালোবাসা কি জিনিস। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তখন সেটা অনুভব করতে পারিনি। আজ বুঝতে পারছি। তুমি যখন চলে আসলে আমি রুমে আসতে এই রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগতে থাকে। কিছুক্ষণ থাকার পর নিজেকে খুব একা মনে হয়, ঠিক তখনই বুঝতে পারি তোমার কষ্টটা। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারছি না, তেমনি তুমিও ভালোবাসার মানুষকে কাছে পেয়েও তাকে ছুঁতে পারছিলে না। তোমার বেহায়া হওয়ার কারণ বুঝতে পারছিলাম তখন। শেষ কথা, আমি এখন তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আই লাভ ইউ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি নিদ্রের দিকে। কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষের মতো এতটা পরিবর্তন কেমনে সম্ভব সেটা বুঝতে পারছি না। নিদ্র হাঁটু গেড়ে আমার সামনে বসে আছে, রিংটা এগিয়ে ধরে। আমার মাথায় অন্য ভাবনা চলছে। এটা যদি নিদ্রের একটা প্ল্যান হয়ে থাকে আমাকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার বা আমার সাথে সম্পর্ক করার, তাহলে আমার সেই ফাঁদে পা দেওয়া উচিত হবে না। আর আমি ভুলে যাচ্ছি কেন একটা সময় আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে অপমান করেছিল। আমি তাকে অপমান করব না, কিন্তু তার এই প্রস্তাবে রাজিও না। এসব ভাবার পর আমি নিদ্রের হাত থেকে আংটিটা নিয়ে তার হাতে আবার দিয়ে দেই। তারপর নিজের মুখে রহস্যময়ী একটা হাসি নিয়ে এসে তার দিকে তাকিয়ে বলি, ভালোবাসা এতটা সোজা না মিস্টার নিদ্র। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভালোবাসা বোঝা যায় না। আমি একটা সময় আপনাকে ভালোবাসতাম, তখন আপনি আমাকে অপমান করতেন। এখন আমি চাইলে আপনাকে অপমান করতে পারি, কিন্তু করব না। আপনি কি ভালোবাসা মানে কি জানেন মিস্টার নিদ্র? কয়েক ঘন্টা নিজেকে একা মনে করা মানে ভালোবাসা নয়। ভালোবাসা হলো। এবার নিদ্র উঠে দাঁড়িয়ে আমাকে থামিয়ে দেয়। আমি অবাক হয়ে তাকাই তার দিকে। নিদ্র তার হাঁটু ঝাড়তে ঝাড়তে আমাকে বলে, আমাকে ভালোবাসা মানে কি বোঝাচ্ছ? আমাকে, এই নিদ্র চৌধুরীকে? ওকে ডান, ভালোবাসা কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং তাদের নাতি পুতি সহ সব কিছু তোমাকে বুঝিয়ে দেবো আজকে। সাথে ভালোবাসার সংজ্ঞাটাও বলে দেব। এই বলে নিদ্র আমাকে ধরে ফেলে। নিজের অবস্থা যে ভালো পর্যায়ে না সেটা ঢের আন্দাজ করতে পারছি আমি।
নিদ্র আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। আমি আর কোনো উপায় না পেয়ে তার দিকে তাকিয়ে বলি, আজকে মেয়ে বলে আপনার মতো শক্তি নাই। আপনার শক্তি আছে দেখে আমার উপরে জোর খাটাচ্ছেন, এর জন্য দাবি থাকবেন। নিদ্র তার ঝকঝকে সাদা দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে, শক্তি আর বুদ্ধিটাই তো আমার অহংকার। আমি তার এই কথাটার মানে বুঝতে পারি না। এই মুহূর্তে নিদ্রের মোবাইলে একটা ফোন আসে। নিদ্র মোবাইলটা বের করে পকেট থেকে। আমি তার মোবাইলের নাম্বারটা দেখে চমকে উঠি। ইংরেজিতে বড় বড় করে লেখা আছে, বেবি কেইস। দ্রুত ভাবনা চলতে শুরু করে আমার মগজে। নিদ্র অন্য একজনকে ভালোবাসে, তাহলে এতক্ষণ আমার সাথে নাটক করছিল। তাতে কি, আমি তো এখন আর তাকে ভালোবাসি না। সে জাহান্নামে যাক। নিদ্র ফোনটা কেটে দিয়ে আমার দিকে তাকায়। তার চাহনি আবার রাগ বাড়িয়ে দেয় প্রচুর। আমি রাগী গলায় চিল্লিয়ে বলি, ভালোবাসেন একজনকে, সম্পর্ক করেন আরেকজনের সাথে? চরিত্রহীন লম্পট, ধুর হন। আমার কথা শুনে নিদ্র প্রচুর রেগে যায়। তার রাগকে ভয় না পেয়ে উল্টো আমারও রাগ হয়। কিন্তু যখন বুঝতে পারি তার রাগের অবস্থান ভালো না, তখন আমার রাগ কিছুটা হলেও কমে যায়, তবে সম্পূর্ণ না। নিদ্র আমার হাত চিপে ধরে বেশ কড়া গলায় বলে, কি বললে, কি বললে বলো? আমি চরিত্রহীন লম্পট? এক ঝটকায় তার কাছ থেকে নিজের হাতটা রক্ষা করে বেশ রেগেই বলি, ভুল বললাম কোথায়? ঠিকই তো বলেছি। একটু আগে হাঁটু গেড়ে বসে আমাকে ভালোবাসার আহ্বান করলেন। তার কিছুক্ষণ পরেই দেখি বেবি কেইস ফোন দিয়েছে। বলি, একজনকে ভালোবেসে আর একজনের সাথে নাটক করবার কি দরকার? আপনার কোনো উদ্দেশ্য থাকলে আমাকে বলুন, আমি চেষ্টা করব সম্পাদন করার। তবু অভিনয় করবেন না। আমার কথা শুনে যে নিদ্র প্রচুর অবাক হয়েছে সেটা বুঝতে পারি তার হাঁ করে চেয়ে থাকা মুখটা দেখে। নিদ্র এবার বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, তুমি এই জন্য আমার প্রস্তাবে রাজি হচ্ছ না, নাকি অন্য বিষয়ে? তার প্রশ্নটাতে মনটা খানিকটা এলোমেলো হয়ে যায়। ভাবনা চলে আসে, আমি কি জন্য তার প্রস্তাবে রাজি হলাম না, কি কারণ? এবার আমি মনটা শক্ত করে বেশ শক্তভাবে বলি, দেখেন, আমি রাজি না হওয়ার পেছনে এটাও একটা বড় কারণ। তবে এটা বাদেও আরও কারণ আছে, আমি সেগুলো বলতে চাই না। এতে আপনি কিংবা আমি ছোট হয়ে যাব। নিদ্র বেশ সময় নিয়ে তাকায় আমার দিকে, তারপর হো হো করে হেসে ওঠে পাগলের মতো। এই মুহূর্তে হঠাৎ করে তার এই হাসির রহস্য বুঝতে পারি না। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে থাকি তার দিকে। মনের মধ্যে 5 শব্দের একটা বাক্য ভেসে ওঠে, লোকটা পাগল হয়ে গেল নাকি? আমি অবাক হয়ে গিয়ে নিদ্রের দিকে তাকিয়ে বেশ উত্তেজিত গলায় জিজ্ঞেস করি, আপনি পাগল হইলেন নাকি? এভাবে হাসছেন কেন? আমার কথা শুনে আমারই দিকে তাকায় নিদ্র। হাসির পরিমাণ কমিয়ে সেই হাসিটা মুখের মধ্যে বজায় রেখে বলে, পাগল তো তুমি। তার কথা শোনার সাথে সাথে আপনা আপনি আমার মুখ দিয়ে বের হয়ে যায়, আমি? নিদ্র এবার শান্ত স্বরে বলে ওঠে, তুমি। পাগল না হলে কেউ খালাকে কারো প্রেমিকা ভাবে? আরে পাগল, বেবি কেইস মানে বেবি খালা। এই এলেটা লিখতে পারিনি তখন, আর তুমি বেবি মানে অন্য কিছু ভেবে বসে আছো। বাদ দাও, আমি চলে যাচ্ছি। কালকে যদি তুমি অফিসে না যাও তাহলে আমি রুষার জায়গাটাতে তোমাকে না অন্য একজনকে নেব। বাকিটা তোমার উপরে, আমি গেলাম। নিদ্র যাওয়ার জন্য পা বাড়িয়ে দরজার কাছে যেতেই হঠাৎ আমি বলে উঠি, রাত তো অনেক হলো, এত রাতে যাবেন? আজকে থাকলে হয় না? আমার কথা শুনে মুচকি হাসি নিয়ে আমার দিকে তাকায় নিদ্র। তারপর আবার 2-1 পা এগিয়ে এসে বলে, আমার জন্য এই ভালোবাসাটা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমি থাকবো না, কারণ এখানে ডাবল বেড বা সোফা নেই। আর আমি সেদিনই তোমার সাথে একসঙ্গে থাকবো যেদিন তুমি নিজে বলবে। চালাক প্রকৃতির ছেলে নিদ্র, যে আমাকে বেশ বড়সড় একটা প্যাচে ফেলে দিয়েছে। সেটা বুঝতে আর অসুবিধা হয় না আমার। আমিও বেশ চিন্তায় পড়ে যাই। নিদ্র রহস্যময়ী হাসি মুখে নিয়ে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না নিদ্রকে থাকতে বলবো নাকি যেতে। এত রাতে গ্রাম থেকে শহরে যেতে দেয়া ঠিক না, সেটা আমি জানি। কিন্তু তার সাথে একসাথেও থাকতে পারবো না। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়ে আমি মেঝেতে থাকবো, সে বিছানায়। আমার মনের কথা জানালে সে বেশ কড়া গলায় জানিয়ে দেয়, তোমার বাড়িতে এসে তোমাকে মেঝেতে রেখে আমি বিছানায় থাকবো, এটা ভালো দেখায় না। তার চেয়ে আমি যাই বরং। এই বলে সে পা বাড়াতেই হুট করে আমি বলে উঠি, ওকে আসেন, মাঝে কোলবালিশ দিয়ে রাখবো। বলার সাথে সাথে এসে বিছানায় শুয়ে পড়ে নিদ্র। লাইট অফ করতে বললে আমি নিষেধ করে দেই, কিন্তু তিনি বেশ কড়া গলায় আমাকে জানিয়ে দেন, লাইট জ্বালানো থাকলে তার ঘুম অসম্ভব, সো লাইট বন্ধ করতেই হবে। জোর জবরদস্তি করে শেষ পর্যন্ত লাইট বন্ধ করে দেয় নিদ্র। অন্ধকারের মধ্যে একটা ভয় আসে মনের মধ্যে। এই মনে হয় নিদ্র ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। কিন্তু আমার মনের ভয়টাকে উড়িয়ে দেওয়ার জন্য পূর্ব আকাশে দেখা দেয় সূর্যি মামা। বেশ খানিকক্ষণ পর ঝকঝকে হয়ে যায় চারিদিকটা। আমি বিছানা থেকে উঠে নিদ্রের দিকে তাকিয়ে বড় সড়ো রকমের একটা ক্রাশ খেয়ে ফেলি। ও মাই গড, সারা জীবন শুনেছি মেয়েদের ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখায়। এখন দেখছি অন্য ছেলেদের ঘুমন্ত অবস্থায় এত সুন্দর দেখায়, সেটা জানতাম না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকি নিদ্রের দিকে।
তাকিয়ে থাকার এক পর্যায়ে জেগে ওঠে নিদ্র। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, গুড মর্নিং। আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে গুড মর্নিং বলে চলে যাই। নিদ্র আমার লজ্জা পাওয়ার কারণ না বুঝে ওঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আমি বাইরে বের হয়ে দেখি বাবা টেবিলে বসে আছে, তার সামনে নাস্তা এনে দিচ্ছে বুয়া। আমি আর ওইদিকে না গিয়ে আবার রুমে চলে আসি। রুমে এসে দেখি নিদ্র এখনও ওয়াশরুমেই রয়েছে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। চোখ চলে যায় নিদ্রের মোবাইল ফোনটার দিকে। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে মোবাইলটা হাতে তুলে নিই আমি। লক করা নেই দেখে তাড়াতাড়ি গ্যালারিতে চলে যাই। সেখানে বেশ কয়েকটা অ্যালবাম দেখতে পাই। তার মধ্যে একটা অ্যালবাম আমার নজর আটকে যায়। আগ্রহ নিয়ে ভেতরে যাই। সেখানে অনেক বিদেশি মানুষের ছবি। আমি অবাক হয়ে দেখতে থাকি সব। শেষের দিকের কয়েকটা ছবি দেখে চমকে উঠি আমি। আমার ঘুমন্ত পিক। চিলের মতো ছো মেরে আমার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয় নিদ্র। তারপর পকেটে পুরে দৃঢ় গলায় ঘোষণা করে, আমি যাব নাকি তোমার জন্য বসে থাকবো। আমি কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। নিদ্রের ফোনে নিজের ছবিটা দেখে কেন জানি খুশি খুশি লাগছে। আমি নাচতে নাচতে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি রুমের মধ্যে নিদ্র নেই। আন্দাজ করে নিয়ে সে আমাকে রেখে চলে গেছে বাহিরে। আমিও এবার বাহিরে চলে আসি। বাহিরে এসে দেখি বাবা আর নিদ্র নাস্তা করছে আর গল্প করছে। আমি যেতেই বাবা বেশ রেগে আমার দিকে তাকায়। তার এই রাগের কারণটা বুঝতে পারি না আমি। আমি বসার সাথে সাথে বাবা বেশ রেগে বলে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ছি জামাই, এত বলার পরেও তোর চাকরি করাই লাগবে? বিয়ের পরেও চাকরি করতে চাস তুই? ছি ছি। হঠাৎ বাবার কি হলো বুঝতে পারছি না আমি। আমি কিছু বলে ওঠার আগেই নিদ্র বলে, বাবা থাক না, আমাদেরই অফিসই তো, সমস্যা নেই। নিদ্রের কথা শুনে বাবার রাগ কিছুটা কমে যায়। আমি মনোযোগ নাস্তা করাই। নাস্তা শেষ করে রুমে এসে অফিসের জন্য রেডি হই। নিদ্রও রেডি হয়ে নেয়। রেডি বলতে কালকে যেগুলো পরে এসেছিল সেগুলো পরে নেয়। তারপর দুজনে বাবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিই অফিসের উদ্দেশ্য। যাওয়ার পথে আমি নিদ্রকে উদ্দেশ্য করে বলি, আমি এসেছি, আপনিও বেশরমের মতো আমার পিছন পেছন চলে এসেছেন। আমার কথা শুনে আমার দিকে তাকায় নিদ্র। তবে এখন তার চোখে কোনো রাগ কিংবা কষ্ট কিছুই নেই। তার বদলে রয়েছে আলাদা এক চাহনি। আমি বুঝতে পারি না এটা কিসের চাহনি। নিদ্র কথা না বলে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। আমি বুঝতে পারছি না কথাটা বলা আমার ঠিক হলো কি না। মাঝপথে গিয়ে নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আজকে আমি নিদ্র চৌধুরী বলছি, আর জীবনেও তোমাদের বাড়িতে আমার পা পড়বে না। যদি পড়ে সেদিনই আমার মৃত্যু হবে, কথাটা মনে রেখো। নিদ্রের কথা শুনে অবাকের শেষ পর্যায়ে চলে যাই আমি। আমি তাকে উদ্দেশ্য করে বলি, সরি, ভুল হয়ে গেছে। নিদ্র মুচকি একটা হাসি দিয়ে বলে, নিদ্র চৌধুরী কথা ঘোরায় না, আজ থেকে তোমাদের বাড়ির কথা আমার সামনে তুলবে না, কখনো না। আমি বুঝতে পারছি কতটা ভুল করে ফেলেছি, কিন্তু এখন কি করব? তাকে যদি নিয়ে যেতে না পারি কখনো, তাহলে গ্রামের মানুষের কান ফুসফুস কথাতে বাবা মরে যাবে। বেশ বড়সড় একটা চিন্তা আসে মনের মধ্যে। এরই মধ্যে আমরা অফিসে পৌঁছে যাই। নিদ্র আমাকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে আসে। তারপর দুজনে একসাথে অফিসে প্রবেশ করি। অফিসের মধ্যে প্রবেশ করতেই সবাই আমার দিকে পার্টি স্প্রে নিক্ষেপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে দুজনকে ভর্তি করে দেয় স্প্রে করে। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। নিদ্রের ঠোঁটের কোণে এক প্রকার অন্যরকম হাসি বিরাজ করছে। এই মুহূর্তে তার হাসির কারণটা বুঝে উঠতে পারছি না আমি। এবার আমাদের সামনে এসে দাঁড়ায় শুটকি আকৃতির মেয়ে রুষা। তার অবস্থা আমাদের চেয়ে আরও বেশি শোচনীয়। তার সমস্ত শরীর ভর্তি স্প্রের গোলগুল্লো দিয়ে। আমি এবার চোখ পিটপিট করে চারিদিকে তাকাই। উপস্থিত সবার মনোভাবটা একটু আন্দাজ করার চেষ্টা করি। এই মুহূর্তে নিদ্র রুষার হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। আমার এই ব্যাপারটা মোটেও ভালো লাগে না। বুঝতে পারছি না, আমি যদি নিদ্রকে ভালো নাই বাসি তাহলে সে কি করে করুক, এতে আমার কি? কিন্তু আমার ভালো লাগছে না কেন? তার মানে কি আমি নিদ্রকে ভালোবাসি? ধুর। নিদ্র রুষার হাত ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে, হে গাইস, আজকে আমি তোমাদের একটা সংবাদ দিতে চলেছি। এতে অনেকে মনে মনে খুশিও হবে, আবার অনেকে কষ্টও পাবে। তার মধ্যে একজন আপনি মিসেস মিহিমা। নিদ্রের কথায় আগা কিংবা মাথা কিছুই বুঝতে পারি না আমি। নিদ্র কি এমন কথা বলতে চলেছে যে আমি খুব কষ্ট পাবো? তার মানে কি নিদ্র রুষাকে ভালোবাসার কথা বলবে? না না, কি ভাবছি এসব? নিদ্র আবার বলতে শুরু করে, গাইস, আজকে মিস রুষা আমাদের অফিস থেকে চলে যাচ্ছে। যারা যারা রুষাকে ভালোবাসতেন তাদের জন্য কষ্টের, আর যারা যারা রুষাকে ভালোবাসতেন না তাদের জন্য আনন্দের। আর মিসেস মিহি, আপনি তো রুষাকে পছন্দ করতেন, তাই না? তাহলে নিশ্চয়ই আপনারও কষ্ট হচ্ছে। নিদ্রের কথা শুনে আমি রুষার দিকে তাকাই। রুষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুচকি হেসে বলি, অনেক মিস করব তোমাকে। রুষাও এবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিদ্র এবার দৃঢ় গলায় ঘোষণা করে, গাইস, আজকে অফিসে কোনো কাজ হবে না। আমরা কেক কাটবো, তারপর রুষাকে বিদায় জানিয়ে যে যার মতো চলে যাব। সবাই নিদ্রের কথায় রাজি হয়ে যায়। এই মুহূর্তে হাসি মুখে কেক নিয়ে ভেতরে আসে রহিম মিয়া। কেকটা রুষার সামনে টেবিলটাতে রেখে হলদে দাঁতগুলো বের করে বলে,
হ্যাডাম হেকটা কাইটালন। রুষা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, তারপর আমাকে এগিয়ে আসতে বলে। আমি এগিয়ে গেলে নিদ্রও এগিয়ে আসে। তারপর রুষা কেক কাটতে শুরু করে। তার দুপাশে দাঁড়িয়ে আছে আমিও নিদ্র। রুষা কেক কেটে প্রথমে নিদ্রকে খাইয়ে দেয়, নিদ্র তারপর তাকে খাইয়ে দেয়। এরপর রুষা আমাকে খাওয়ায়, আমি তাকে খাইয়ে দেই। তারপর এক এক করে বাকি সবাইকে কেক খাওয়ায় রুষা। এই মুহূর্তে অফিসে প্রবেশ করে নিদ্রের বাবা হালিম চৌধুরী। রহিম মিয়া দৌড়ে যায় তার কাছে, তার সামনে দাঁড়িয়ে তাকে সালাম করতে ধরলে তিনি রহিম মিয়াকে তুলে দাঁড় করিয়ে দেন। তারপর হাসি মুখে বলেন, কি খবর রহিম, কেমন আছো? খুশিতে বের হয়ে পড়ে রহিম মিয়ার হলদেটে দাঁতগুলো। সে হালিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, হার ভালোই আছি, হান্নি কেমন আছেন? হালিম চৌধুরী হাসি মুখে বলে, ভালো। এবার তিনি এগিয়ে যান রুষার সামনে। রুষা তাকে সালাম দেয়। তিনি সালামের জবাব দিয়ে নিদ্রের দিকে তাকিয়ে বলে, যা করার তাড়াতাড়ি কর, আমার একটু অন্য জায়গায় যেতে হবে। নিদ্র এবার রহিম মিয়াকে জিনিসটা নিয়ে আসতে বলে। রহিম মিয়া হাসতে হাসতে রওনা হয়ে পড়েন। নিদ্রের বাবা আমার সামনে এসে দাঁড়িয়ে আস্তে করে বলে, বৌমা কেমন কাটালে বাবার বাড়িতে? আমি মুচকি হেসে বলি, একটা দিনও ভালোভাবে থাকতে পারলাম না বাবা। আমি পৌঁছানোর কিছুক্ষণ পরে উনি হাজির। আর আজকে তো ভয় দেখিয়ে নিয়ে এলেন, বললেন আজ না আসলে চাকরি শেষ। আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে হালিম চৌধুরী। তারপর আস্তে করে বলে, ভালোই করেছে, তোমাকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। জোরে জোরে মিউজিক বাজানোর কারণে আমাদের দুজনের কোনো কথাই অন্য কেউ শুনতে পারে না। রহিম মিয়া দুই হাতে ধরে বিশাল একটা বাক্স নিয়ে আসে। বাক্সটা রঙিন পেপার দিয়ে মোড়ানো রয়েছে। নিদ্র এবার তার বাবাকে বলে গিফটটা রুষার হাতে তুলে দেওয়ার মাধ্যমে সবাই তাকে বিদায় জানাবে। ছেলের কথা মতো হালিম সাহেব গিফটটা তুলে দেন রুষার হাতে। তারপর এক এক করে সবাই তাকে বিদায় জানায়। হালিম সাহেব ওই মুহূর্তে ওখান থেকে চলে যান। বাকি সব কাজ শেষ করে দুপুরের মধ্যেই বাসার পথে রওনা হয়ে আমি আর নিদ্র দুজনে ঘেমে একাকার হয়ে আছি। মুখে চুলে জড়ি লেগে একাকার হয়ে আছে। গাড়ি চালাতে চালাতে নিদ্র হাসি মুখে বলে, বিকেলে পার্কে যেতে চাই, যাবে? আমি নিদ্রের দিকে তাকিয়ে কড়া গলায় বলি, না। আমার না উত্তর শুনে যে নিদ্রের মধ্যে বিন্দু মাত্র প্রতিক্রিয়া হয়নি সেটা বেশ বুঝতে পারছি। নিদ্র হাসি মুখে গাড়ি চালাতে থাকে। এক পর্যায়ে রাস্তার পাশের একটা আইসক্রিমের দোকান চোখে পড়ে আমার। আমি নিদ্রকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে পড়ি। নিদ্র বেশ কড়া গলায় বলে সাবধানে যেতে। আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পড়ি সেখানে। নিদ্র গাড়িটা সাইড করতে চায়। এই মুহূর্তে আমার চোখ আটকে যায় একটা দৃশ্যের দিকে। এ আমি কি দেখছি? সেই লোকটা, মানে পাগল লোকটা। ফ্ল্যাশব্যাক। মিহিমা ড্রেসিনের উপরে কয়েনটা নিয়ে গিয়ে দিয়ে আয় তো ফকিরটাকে, রান্নাঘর থেকে বেশ কড়া গলায় বলে আমার আম্মু। আমি আম্মুর কথা অনুযায়ী ভিক্ষা দিতে গেলে এই লোকটা পাগলের মতো ব্যবহার শুরু করে আমার সাথে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটা আমাদের বাড়িটার দিকে তাকিয়ে ভয় পাচ্ছে। আমি অবাক হয়ে লোকটাকে দেখি। লোকটা আমার দিকে তাকিয়ে বেশ ভয় ভীতি নিয়ে বলে, সাবধান, কালকে এই বাড়ির একজন মারা যাবে। কালকে এই বলে সে ভিক্ষা না নিয়ে পালিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে পাগল ভেবে সেই চিন্তা মাথা থেকে উড়িয়ে দেই। কিন্তু পরের দিনই আমার মা মারা যায়। তখনই বুঝেছিলাম উনি পাগল নন। বর্তমান নিদ্র গাড়ি সাইড করে এসে দাঁড়ায় আমার সামনে। আমি সেই লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটাও এবার আমার দিকে তাকায়। আমি তাকে দাঁড়াতে বলে সে দৌড়ে পালায়। আমি সেই ব্যাপারটা নিয়ে না ভেবে আইসক্রিমওয়ালার দিকে রওনা হই। আমার পাশে যে নিদ্র আছে সেটা ভুলে যাই আমি। আমি রাস্তা পার হতে ধরলে নিদ্র পেছন থেকে খুব জোরে একটা চিল্লান দেয়। আমি ঘুরে তাকালে দেখতে পাই একটা ট্রাক এগিয়ে আসছে আমার দিকে। আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপতে থাকে। এই মুহূর্তে তাকিয়ে দেখি নিদ্র দৌড়ে আসছে আমার দিকে। ট্রাকটা অনেক কাছে চলে এসেছে আমার। আমি অনেক নড়ার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। আমি ভয়ে চোখটা বন্ধ করে নেই। আমি চোখ বন্ধ করে অপেক্ষা করছি কখন ট্রাকটা এসে পিষিয়ে দেয় আমাকে। একসময় খুব কাছে ট্রাকের হর্ন শোনা যায়। আমার হার্টবিট মুহূর্তের মধ্যে বেড়ে যায় কয়েক গুণ। মনের মধ্যে চলে আসে মৃত্যুর চিন্তা। সেই চিন্তাকে ঠেলে দিতে কেউ আমাকে নিয়ে লাফ দেয়। সাথে সাথে চোখ খুলে দেখি নিদ্র আমাকে নিয়ে লাফ দিয়েছে। ওই মুহূর্তে পাশ দিয়ে চলে গেল ট্রাকটা। নিদ্র একাধারে বকতেই আছে আমাকে। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি। এক পর্যায়ে অনুভব করি পায়ের মধ্যে প্রচুর ব্যথা করছে। নিদ্র আমাকে তুলে দাঁড় করালে আমি হাঁটতে ব্যর্থ হই। বুঝতে পারি বেশ ভালোই আঘাত পেয়েছি। আমি চিন্তায় পড়ে যাই, কি করব এই ভেবে। নিদ্র আমার দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে কোলে তুলে নেয় আমাকে। ওই মুহূর্তে ওখানকার সব লোকের নজর চলে আসে আমাদের দিকে। অনেকে মোবাইল বের করে ফটো তুলতে শুরু করে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে চলে যায়। আমি অবাক হয়ে দেখতে থাকি নিদ্র কোথায় যাচ্ছে। তো দেখি যে নিদ্র আইসক্রিমের দোকানটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর প্রায় 10 কিংবা 12টা হবে এরকম আইসক্রিম কিনে নেয়। বেশি দূরে না হওয়ার কারণে দেখা যাচ্ছে সব কিছু। নিদ্র আসতে ধরলে তার সামনে এসে দাঁড়ায় একটা মেয়ে।
আমি আরও আগ্রহ নিয়ে তাকাই নিদ্রের দিকে। মেয়েটা নিদ্রকে হেসে হেসে কি যেন বলছে। নিদ্রও তার জবাব হেসে হেসে দিচ্ছে। এই মুহূর্তে আমার প্রচুর রাগ হয়, কিন্তু আমি তো নিদ্রকে ভালোবাসি না, তাহলে রাগ হচ্ছে কেন বুঝতে পারছি না। নিদ্র এবার মেয়েটার পাশ কাটিয়ে চলে আসে গাড়ির কাছে। গাড়িতে উঠে আমার হাতে ধরিয়ে দেয় আইসক্রিমগুলো। আমি গুনে দেখি 10টা আইসক্রিম। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকিয়ে বলি, এতগুলো আইসক্রিম কেন? নিদ্র গাড়ি চালাতে চালাতে বলে, আমরা এখন মেডিকেলে যাচ্ছি, আগে তোমার পা দেখাবো ডাক্তারকে, তারপর ওষুধ নিয়ে বাসায় যাব। ততক্ষণ তুমি বসে বসে আইসক্রিম খাও। আমি নিদ্রের দিকে তাকিয়ে থেকে আইসক্রিমগুলোর দিকে তাকিয়ে বলি, আমার পায়ের ব্যথা আস্তে আস্তে বাড়ছে, এখন প্রচুর ব্যথা করছে, মনে হয় ভেঙে গেছে। আমার কথাটা শুনে নিদ্র তার বাম হাতটা দিয়ে আমার মুখটা চেপে ধরে আর ডান হাত দিয়ে গাড়ি চালাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, এসব অলক্ষণে কথা যেন দ্বিতীয়বার না শুনি। আমি মাথা নেড়ে হা বলি। তারপর আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেই। আস্তে আস্তে পায়ের ব্যথা বেড়ে দ্বিগুণ হচ্ছে। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই একটা মেডিকেলের সামনে। নিদ্র আমাকে কোলে তুলে নেয়। আমি তার দিকে রাগি চোখে তাকালে সে বলে, হাঁটতে পারবে না, এটা ছাড়া উপায় নেই। আমি ভালো করে ভেবে দেখি তার কথা, 16 আনাই ঠিক। তাই আর রাগ না হয়ে চুপ করে থাকি। নিদ্র আমাকে নিয়ে প্রবেশ করে এক ডাক্তারের চেম্বারে। ডাক্তারের কথা মতো শুইয়ে দেয় আমাকে বেডের উপরে। ডাক্তার একটু চেক করে কিছু পরীক্ষা দেয় করার জন্য। তারপর সেই রিপোর্টগুলো এনে তাকে দেখাতে বলে। নিদ্র আমাকে নিয়ে সব পরীক্ষা করে এবং রিপোর্ট নিয়ে এসে ডাক্তারকে দেখায়। ডাক্তার রিপোর্টগুলো দেখে বলে, ভাঙেনি, তবে হাড় ফেটে গেছে। নিদ্র ডাক্তারের দিকে ঝুঁকে বলে, এখন কি করতে হবে? ডাক্তার উঠে দাঁড়িয়ে বলে, আমি কাজগুলো করে দিচ্ছি, আপনি শুধু ঠিকমতো ওষুধ খাওয়াবেন আর যত্ন করবেন। খেয়াল রাখবেন যাতে কোনো মতে তার পায়ে চাপ না পড়ে। নিদ্র মাথা ঝাঁকিয়ে হাবোধক উত্তর দেয়। ডাক্তার এসে আমার পায়ের মধ্যে প্লাস্টার করে দেয়, তার উপরে ব্যান্ডেজ করে। সবশেষে নিদ্র তার বিল পরিশোধ করে দিয়ে আমাকে নিয়ে বের হয়ে আসে। আসার সময় তাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমি অতশত না ভেবে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করি, আপনি কি কোনো কারণে চিন্তিত? নিদ্র আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়িতে উঠে বসতে বসতে বলে, তোমার শরীরের যে অবস্থা, গোসল না করে থাকা যাবে না, কিন্তু কিভাবে গোসল করবে? চিন্তাটা আমার মাথায়ও ধরে এবার। সত্যি তো, কিভাবে গোসল করব? নিদ্র মনোযোগ দিয়ে গাড়ি চালাতে থাকে। আমি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, আমি একটা বিষয় দ্রুত সম্পাদন করতে চাচ্ছি, তোমার কি মত? আমি ভ্রু কুঁচকে বলি, কোন বিষয়টা? নিদ্র হাসি মুখে বলে, আমাদের ডিভোর্সের। দেখো, ভালোবাসা ছাড়া সংসার করা খুব কঠিন। কখনো একতরফের ভালোবাসার সংসার হয় না। প্রথমে তুমি আমাকে ভালোবেসেছিলে ঠিকই, কিন্তু কোনো কারণে আমি ভালোবাসতে পারিনি। কিন্তু এখন তুমি আমাকে ভালোবাসো না, এভাবে থেকে দুজনেরই কষ্ট হচ্ছে। তার চেয়ে আলাদা হয় ভালো, না কি বলো? আমি কি বলবো বুঝতে পারছি না। বেশ ভালোভাবে নিদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কথাটা সে আসলেই বলেছে না শয়তানি করে বলছে। কিন্তু তার মুখে শয়তানির কোনো চিহ্ন দেখতে পাই না আমি। আমি তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হা বলি, কিন্তু মুখ ফুটে কোনো কথা বলি না। নিদ্র আবার বলতে শুরু করে, চুক্তিপত্রটা আমরা দুজনে মানি না, তাই না? তাহলে 8 মাস পর কেন? কয়েকদিন পরই হয়ে যাক ডিভোর্সটা। আমি সব ব্যবস্থা করছি। আমি পুনরায় মাথা নাড়িয়ে হাবোধক উত্তর দেই। মনটা প্রচুর খারাপ হয়ে যায়। নিদ্র না আমাকে ভালোবাসে, তাহলে ডিভোর্সের কথা বলছে কেন? আমি কি ভুল করলাম তার প্রস্তাবে রাজি না হয়ে? নানা রকম চিন্তায় সে ভিড় করতে থাকে মনের মধ্যে। নিদ্র আবার বলে ওঠে, আমি আমাদের ডিভোর্স নিয়ে চমৎকার একটা প্ল্যান করেছি। আমরা ডিভোর্স পেপারে সাইন করব একটা পার্টি করে। পার্টিটা হবে কক্সবাজারে। কেমন হবে বলো তো? আমি এবার কথা না বলে থাকতে পারি না, বেশ রেগেই বলি, ডিভোর্স কেউ ইচ্ছে করে বা মজা করে দেয় নাকি? এটা তো দুঃখের কথা, সুখের নয়। নিদ্র আমার কথা শুনে হো হো করে হেসে ফেলে। পরবর্তী আর কোনো কথা বলে না নিদ্র। এক পর্যায়ে গাড়ি এসে থামে বাসার সামনে। নিদ্র নিজে নেমে আমাকে না নিয়ে চলে যায়। আমি তাকে ডাকতে গিয়েও ডাকি না, মনের মধ্যে শত অভিমান জমে যায়। বাপরে, আমাকে রেখে চলে গেল। আমি চুপ করে এক পা ঘুরিয়ে নামার চেষ্টা করি। এই মুহূর্তে আমার গালে একটা থাপ্পড় পড়ে। অবাক হয়ে মাথা তুলে তাকায় সেই ব্যক্তিটার দিকে। নিদ্র রেগে বলে, একা নামতে চাচ্ছিলে কেন? পড়ে গেলে কি হবে? আসলেই তোমার কমন সেন্স নেই। এই বলে আমাকে কোলে তুলে নেয়। বাসায় প্রবেশ করে নিচে কেউ না থাকায় কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয় না আমাকে। নিদ্র আমাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এবার চিন্তা দেখা দেয় গোসল করা নিয়ে। নিদ্র বলে, আমি তোমাকে বাথটবে বসিয়ে দিয়ে আসছি, তুমি গোসল সেরে নাও। আমি আর বেশি কিছু করতে পারবো না, কারণ কয়েকদিন পরই আমাদের ডিভোর্স। আমি বেশ চিন্তায় পড়ে যাই। আমার সামনে বসে থাকা নিদ্রও যে চিন্তিত সেটা বুঝতে পারছি। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, এই অবস্থায় থাকতে পারবে না। আমি সাথে সাথে উত্তর দেই, পাগল নাকি? এই অবস্থায় থাকা যায়? যেভাবেই হোক গোসল করতেই হবে। নিদ্র উঠে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য রওনা হয়। আমি তাকে পেছন থেকে ডেকে বলি, আচ্ছা মা বাসায় নাই, তাকে ডেকে দিন না। নিদ্র স্বাভাবিকভাবে উত্তর দেয়, মা বাবা কেউ বাসায় নেই, বুঝতে পারছি না কোথায় গেছে।
যেটুকু আশা জন্মেছিল মনে সেটা উড়িয়ে যায় মন থেকে। আমি পুনরায় চিন্তিত হয়ে পড়ি। নিদ্র ঘুরে এসে আমার সামনে বসে বলে, এক কাজ করি, আমি তোমাকে বাথটবে বসিয়ে দিয়ে আসি, পাটা তুলে দিয়ে। তুমি গোসল শেষ হলে আমাকে ডাকিও, আমি গিয়ে নিয়ে আসবো। আমি তার দিকে ভুরু কুচকে তাকিয়ে বলি, কাপড় চেঞ্জ করবো কেমনে? নিদ্র অন্যদিকে মুখ করে বলে, আমি তো কয়েকদিন পর তোমার স্বামী থাকবো না, আমাদের ডিভোর্স হয়ে যাবে, সো আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। হঠাৎ লোকটা সব কিছু পরিবর্তন হলো কেমনে সেটা বুঝতে পারছি না আমি। সকাল অবধি সেই লোকটা আমাকে ভালোবাসতো, বিকেলে সে ডিভোর্সের কথা বলছে। আমি অবাক হয়ে নিদ্রকে বলি, আপনি না আমাকে ভালোবাসতেন, তাহলে ডিভোর্সের কথা বলছেন কেন? নিদ্র এবার আমার দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বলে, এক পক্ষের ভালোবাসায় সংসার হয় না, সংসার করার জন্য দুজনের ভালোবাসার প্রয়োজন। আমি ভালোবাসি, তুমি তো ভালোবাসো না। তুমি যদি ভালোবেসে থাকো তাহলে বলো, গোসল করিয়ে দিচ্ছি, ডিভোর্সও দেব না। তুমি কি আমাকে ভালোবাসো? কি উত্তর দেব বুঝতে পারছি না আমি। নিদ্র যে আমাকে ভালোভাবেই প্যাচে ফেলছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। নিদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমার মুখ থেকে কি উত্তর বের হয় সেটা শোনার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি বেশ চিন্তায় পড়ে যাই, কি বলবো। সবশেষে মুখ ফুটে বলি, একটু সময় দেন। আমার কথা শুনে নিদ্র দাঁড়িয়ে পড়ে সাথে সাথে। তারপর নরম গলায় বলে, ওকে, আমি ছাদে যাচ্ছি, এসেই তোমার উত্তর শুনবো। আমি তার দিকে তাকিয়ে বলি, আমাকে বাথরুমে নামিয়ে দিয়ে যান। নিদ্র বের হতে হতে বলে, উত্তর শোনার পরই সব করব। এই বলে হরহর করে রুম থেকে বের হয়ে যায় নিদ্র। সে বের হয়ে যাওয়ার আগে আমাকে বেশ বড়সড় একটা চিন্তার মতো ফেলে দিয়ে যায়। আমি বসে বসে ভাবতে থাকি, কি করব এখন। গোসল করা ছাড়া এই অবস্থায় থাকা অসম্ভব, কিন্তু গোসল করতে গেলে যে কোনো একটা উত্তর দিতেই হবে। এবার আমি নিজেই নিজের মনকে প্রশ্ন করি, আচ্ছা আমি কি নিদ্রকে ভালোবাসি নাকি না? আবার নিজেই নিজেকে বলি, অবশ্যই আমি নিদ্রকে ভালোবাসি, প্রথম থেকেই তাকে ভালোবাসি আমি। তার উপরে আমি ক্রাশ খেয়েছি প্রথম দিনই, তাকে ভালোবাসি সেদিন থেকেই। মাঝখানে মনের মধ্যে অভিমান জমেছিল, কিন্তু এখন তো সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসবো, তাহলে সংসারটাও নষ্ট হবে না, আর কেউ কষ্টও পাবো না। আমার উত্তর হবে হ্যাঁ। আমি এবার নিজের নোকিয়া 1200 ফোনটা বের করে নিদ্রর ফোনে কল দেই। সে কল ধরার সাথে সাথে আমি তাকে নিচে আসতে বলে কলটা কেটে দেই, আর অপেক্ষা করি কখন সে নিচে আসে। এই মুহূর্তে দরজাটা খুলে যায়, ভিতরে প্রবেশ করে নিদ্রের বড় ভাই অনিক। আমি তাকে দেখে চমকে উঠি, ভেতরে ভেতরে ভয় পেয়ে যায় প্রচুর পরিমাণে। সে দরজাটা লাগাতে ধরলে বাহির থেকে কেউ তাকে ঠেলে ফেলে দেয়। বেশ খানিকটা দৌড়ে ভেতরে প্রবেশ করে নিদ্র। অনিক নিদ্রকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, তোদের ডিভোর্স কোন দিন? নিদ্র কোনো কথা না বলে মুচকি একটা হাসি দেয়। তারপর অনেকের সামনে নিজের হাতটা তুলে বলে, এই তো সামনের মাসে, ওনার পাটা ভালো হলেই ডিভোর্স। নিদ্রের কথা শুনে অনেক হেসে ওঠে। তারপর তার হাতটা নিদ্রের ঘাড়ির উপরে রাখতে ধরলে নিদ্র তার হাতটা ধরে ফেলে। তারপর বেশ চিল্লিয়ে বলে, তোমাকে ভাই হিসেবে মানতাম আমি, কিন্তু আজকের পর থেকে বাবার সাথে সাথে তুমিও আমার কাছে মরে গেছো। এখন থেকে ভাববো আমার কোনো ভাই ছিলই না। তুমি কিভাবে পারলে নিজের ছোট ভাইয়ের ঘরে খারাপ মতলব নিয়ে ঢুকতে? এই বলে নিদ্র অনিককে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। তারপর চিল্লিয়ে দারোয়ানকে ডাকে নিদ্র। দারোয়ান আসলে চিল্লিয়ে বলে, তোমাদের এমনি টাকা দেওয়া হয় নাকি? অপরিচিত মানুষ বাসার ভিতরে ঢুকে কেমনে? আর একবার আসলে তোমাদের দুজনকে বের করে দেয়া হবে। এই বলে নিদ্র চলে আসে। দারোয়ান দুজন তাকে ধরে বাহিরে বের করে দেয়। বাহির থেকে অনেক চিল্লিয়ে বলে, কাজটা ভালো করলি না নিদ্র, তোকে দেখবো আমি। নিদ্র কোনো কথা না বলে রুমের ভেতরে প্রবেশ করে। আমি ভয় ভয় চোখেই তাকাই তার দিকে। আমার ভয় পাওয়া দেখে নিদ্র হো হো করে হেসে ওঠে। তার হাসি দেখে অনেকখানি ভয় চলে যায় আমার মন থেকে। নিদ্র আমার সামনে বসে বলে, বলো এখন। আমি চোখ বন্ধ করে বলতে শুরু করি, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন সারা জীবন? এই বলে আমি চোখ খুলে ফেলি। লজ্জা নিয়ে তাকায় নিদ্রের দিকে। তার উত্তর শোনার জন্য তাকায় তার মুখের দিকে। নিদ্র বেশ শান্ত গলায় বলে, দেরি করে ফেলেছো, ডিভোর্স পেপার রেডি, আর আমরা পরশু কক্সবাজারে যাচ্ছি। এই কথাগুলো আগে বললে আজ এই দিনটা দেখতে হতো না। সরি, দেরি করে ফেলেছো তুমি। এই বলে নিদ্র উঠে দাঁড়ায়। আমি অবাক হয়ে নিদ্রের দিকে তাকাই। কি বলবো বুঝতে পারছি না, ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত। নিদ্র আমার দিকে তাকিয়ে বলে, পার্টিতে আমি আমার সব ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তুমি কি কাউকে ইনভাইট করবে? আমি এবার বেশ রেগে বলি, ফাজলামো করেন আমার সাথে? ডিভোর্স দিবেন তাও আবার পার্টি করে? শয়তানি চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করেছেন আপনি। নিদ্র মুচকি হেসে বলে, দেখতে পাবে। আমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়। নিদ্র কি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চলেছে নাকি, নাকি আমার সাথে মজা করছে? মনে তো হচ্ছে না মজা করছে। আমি তার দিকে তাকিয়ে করুণ গলায় বলি, আমি গোসল করব কেমনে? নিদ্র রুম থেকে বের হতে হতে বলে, মা রহিমাকে পাঠিয়ে দিচ্ছি। আমি চিল্লিয়ে বলি, আপনি যে বললেন মা রহিমা খালা কেউ নেই?
নিদ্র দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলেছি আপনার উত্তরটা শোনার জন্য, কিন্তু দেরি করে ফেললেন। 1 মিনিট আগে উকিল কল দিয়ে বলল সব রেডি, বাদ দিন 2 দিন পর ডিভোর্স, ওকে? এই বলে নিদ্র চলে যায়। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি তার যাওয়ার দিকে। আমার এখনও মনে হচ্ছে সে মজা করছে। ওয়েট, রুষাকে ফোন দিয়ে সে জানবে সব কিছু, আমার মনে হয়। কিন্তু রুষাকে কল করে এক তাজ্জব খবর পাই। কি করব এখন বুঝতে পারছি না আমি।